আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কোর ওয়েব ভাইটালস। ইতিমধ্যে অনেকে এই নিয়ে টিউটোরিয়াল করেছে, তো আমি টিউটোরিয়াল করার ইচ্ছা ছিল না এরকম আপডেটগুলো নিয়ে, কারণ হচ্ছে দেখলাম ইদানিং গ্রুপে অনেকেই এই বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করছে, যে কারণে আসলে এই টিউটোরিয়ালটা করা। আর আগেই বলে নিচ্ছি যে যদি আমার কথা শুনতে একটু অসুবিধা হয় তাহলে একটু কষ্ট করে হেডফোনটা লাগিয়ে নিন। ভোকাল কর্ডে প্রবলেম থাকার কারণে হয়তো খুব জোরে কথা বলতে পারবো না। তো আমরা আসলে যে বিষয়টা একটু দেখি সেটা হচ্ছে যে সার্চ কনসোলে লগ ইন করলেই একটা অপশন পাচ্ছে যে কোর ওয়েব ভাইটাল নামে। এখানে মোবাইল এবং এখানে ডেস্কটপের বেশ কিছু অপশন দেখাচ্ছে, যে পুয়ার ইউআরএল এবং নিড টু ইমপ্রুভ এবং গুড ইউআরএল। এটা নিয়ে আসলে আমাদের আজকের বিষয়বস্তু। তো অনেকে বলতেছে বিষয়টা অনেক প্রবলেম, আবার কেউ কেউ বলতেছে বিষয়টা স্বাভাবিক। তো আজকে এই বিষয়ে জানবো যে আসলে বিষয়টা কি, এটা আসলে আমাদের কতটুকু ক্ষতিকর, কতটুকু ভালো, আপনাদের এখন কি করা উচিত, কিভাবে সলভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে টুকিটাকি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কোর ওয়েব ভাইটালস দেখি। আজকে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আজকে যে তথ্যগুলো কালেক্ট করেছি সেই তথ্যগুলো হচ্ছে গুগলের সাপোর্ট পেজ থেকে। তার মানে হচ্ছে যে রিলেভেন্ট জায়গা থেকে এই টেক্সটগুলো কপি করা, যাতে আপনাদের বোঝাতে একটু সুবিধা হয়। ঠিক আছে। তো এই কোর ওয়েব ভাইটালস রিপোর্ট আসলে কি দিচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা প্রথমে সেই বিষয়টি একটু জানি। দেখেন, the core web vitals report shows how your page perform based on real world usage data, sometimes called field data। তার মানে মূল কথা হচ্ছে যে একটা পেজ কিভাবে পারফর্ম করছে, যে আপনার ওয়েবসাইটটার একটা পেজ কিভাবে পারফর্ম করছে, সেই বিষয়টাই আসলে এই কোর ওয়েব ভাইটাল যে অপশনটা আসছে সেই অপশনটা আপনাকে শো করতেছে, রিপোর্ট দিচ্ছে। তো এটা আসলে হোয়াই পেজ পারফরমেন্স ম্যাটার, যেহেতু এখানে পেজ পারফরমেন্সের একটা রেজাল্ট সে দিচ্ছে, তো এটা কেন ম্যাটার করে। দেখেন, এখানে সেই সাপোর্ট পেজে দিয়েছে লঙ্গার পেজ লোড টাইমস হ্যাভ এ সেভার ইফেক্ট অন বাউন্স রেট। মানে যদি লোড টাইম বেশি হয় সেক্ষেত্রে বাউন্স রেটের উপর ইফেক্ট পড়ে। উদাহরণস্বরূপ দিয়েছে, ইফ পেজ লোড টাইম ইনক্রিজেস from 1 second to 3 second, bounce rate increase 32%। যদি 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত আপনার সময় বাড়ে আপনার ওয়েবসাইট থেকে, তাহলে দেখা যাবে বাউন্স রেট 32% বাড়ে। আবার দেখা যায়, ইফ পেজ লোড টাইমস ইনক্রিজ ফ্রম 1 সেকেন্ড টু 6 সেকেন্ড, বাউন্স রেট ইনক্রিজ বাই 106%, মানে 106% বাউন্স রেট বাড়ে। আর আমরা ভালো করেই জানি যে বাউন্স রেট বাড়লে আমাদের র্যাঙ্কিংয়ে ইফেক্ট পড়ে। তো সেই জন্য আসলে বাউন্স রেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আসলে এই রিপোর্টটা দেখাচ্ছে, এবং এই মানে আলটিমেট যে বিষয়টা একটু আমরা বুঝতে পারলাম যে কোর ওয়েব ভাইটালস আপনাদের সাইটটা কিভাবে স্পিড, মানে কিভাবে বাউন্স রেটটা কমানো যায় এবং সাইটের স্পিডটা বাড়ানো যায়, সেই বিষয় সম্পর্কে আপনাদের রিপোর্ট দিচ্ছে আসলে। তো চলেন আরেকটু ডিটেলসে একটু দেখি পরের স্লাইড থেকে। তো পরের স্লাইড থেকে আমরা জানবো যে কি রিপোর্ট দিচ্ছে এই অপশন থেকে, যে কোর ওয়েব ভাইটালস থেকে কি রিপোর্ট দিচ্ছে এবং এর ভ্যালু কতটুকু থাকা উচিত। তো 3টা ম্যাট্রিক্স দিচ্ছে আর কি। এই সার্চ কনসোল থেকে 3টা ম্যাট্রিক্সে আমরা রিপোর্ট পাচ্ছি। সেটা হচ্ছে এলসিপি, এফআইডি, সিএলএস। ওকে, আমরা এবার একটু জানি যে এলসিপিটা কি। লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। ঠিক আছে, এলসিপির মিনিং ইলাবোরেশন হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। দেখি এর মানেটা কি। দ্য অ্যামাউন্ট অফ টাইম টু রেন্ডার দ্য লার্জেস্ট কন্টেন্ট এলিমেন্ট ভিজিবল ইন দ্য ভিউপোর্ট from when the user request the URL। যখন কোনো ইউজার
একটা ইউআরএলকে রিকোয়েস্ট পাঠায়, মানে ইউআরএল ভিজিট করে বা কোনো ওয়েবসাইটে আছে সেই ইউআরএলটা ক্লিক করে যখন, মানে কোনো একটা পোস্টে ক্লিক করে যখন কোনো ইউআরএলে যায়, যদি সেই কন্টেন্টটা বড় হয়, লার্জ কন্টেন্ট এলিমেন্ট হয়, সেটা লোড হতে কী পড়ে, অ্যামাউন্ট অফ টাইম টু রেন্ডার দ্য লার্জেস্ট কন্টেন্ট এলিমেন্ট। অর্থাৎ সেই বড় মানে লার্জেস্ট কন্টেন্টটা লোড হতে কি পরিমাণ সময় লাগছে, সেই বিষয়টা আপনাকে এই এলসিপি দিয়ে বোঝানো হয়েছে, যেটাকে আমরা বলবো লার্জেস্ট কন্টেন্ট ফুল পেইন্ট, যেটার ভ্যালু থাকতে হবে আপনাকে 2.5 সেকেন্ডের নিচে। যদি 2.5 সেকেন্ড পর্যন্ত থাকে তাহলে সেটা গুড, যদি 4 সেকেন্ডের মধ্যে থাকে তাহলে নিড টু ইমপ্রুভ, এবং যদি এর উপরে থাকে তাহলে সেটা তাকে বলা হয় পুয়ার। একটু খেয়াল করেন এই এলসিপির উপরের পিকচারটায়, তো এখান থেকে আপনি সেই অপশনগুলো পাচ্ছেন আর কি, মানে এইভাবে পাবেন। আসলে আমরা যখন একটু স্ক্রিনে দেখব প্রবলেমগুলো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু জানি এফআইডি। এফআইডি মানে ইলাবোরেশন হচ্ছে ফার্স্ট ইনপুট ডিলে। ওকে, এবার দেখি আমাদের গুগল সাপোর্ট পেজে ফার্স্ট ইনপুট ডিলে বা এফআইডি বলতে কি বুঝিয়েছে, দি টাইম ফ্রম হোয়েন এ ইউজার ফার্স্ট ইন্টারেক্ট হোয়েন ইউর পেজ। আমরা একটু ব্র্যাকেটে পরে পড়ি, হ্যাঁ, ব্র্যাকেটটা একটু বাদ দিয়ে পড়ি, দেখি একটু বুঝি কিনা। দ্য টাইম ফ্রম হোয়েন এ ইউজার ফার্স্ট ইন্টারেক্টস উইথ ইউর পেজ। তো কি বলেছে যে একটা ইউজার যখন প্রথম আপনার পেজে আসে, আচ্ছা একটু দেখি, মানে দ্য টাইম ফ্রম হোয়েন মানে কখন থেকে, একটা সময়, মানে ইউজার যখন আপনার প্রথম আপনার সাইটে আসে বা একটা ভিজিটর আপনার সাইটে যখন আসে তখন থেকে টাইম, একটু বোঝার চেষ্টা করেন। কখন থেকে টাইম, ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসে। কিভাবে আসবে, হোয়েন দে ক্লিক এ লিঙ্ক, যখন তারা একটা কোনো লিঙ্কে ক্লিক করে বা ট্যাপ অন এ বাটন, কোনো বাটন থেকে অথবা কোনো মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে যখন একটা ভিজিটর আপনার পেজে আসে তখন থেকে টাইম, টু দ্য টাইম হোয়েন দ্য ব্রাউজার রেসপন্স টু দ্যাট ইন্টারাকশন। অর্থাৎ ব্রাউজারের রেসপন্সের সময়, অর্থাৎ একটা ভিজিটর যখন আপনার সাইটে আসে, যে কোনো মাধ্যমে আপনার ভিজিটর সাইটে আসে এবং ব্রাউজার সেটাকে কিভাবে রেসপন্স করছে, কত দ্রুত রেসপন্স করছে, সেই বিষয়টাই হচ্ছে এফআইডি দ্বারা বোঝানো হয়েছে। ওকে, ফাইনালি আরেকটা হচ্ছে সিএলএস। সিএলএস মিনিং হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট, যাকে আমরা সিএলএস দ্বারা বুঝিয়েছি, মানে ইলাবোরেশন হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে মেজার্স ভিজুয়াল স্টেবিলিটি টু প্রুভ এ গুড ইউজার এক্সপিরিয়েন্স। তার মানে হচ্ছে টেনে সেই ইউএক্স এর ব্যাপারটাই তুলে নিয়ে আসছে। অর্থাৎ ভিজুয়াল স্টেবিলিটি মানে একটা ওয়েবসাইটের লেআউটকে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে একটা ইউজারের যখন তারা একটা ওয়েবসাইটের লেআউটটা ভালো হয় তখন কিন্তু ইউজার এমনি সেখানে পড়তে আগ্রহী হয় এবং এখানে কিন্তু ভিজিটরটা মজা পায় এবং ভিজিটরটা সেখানে কিন্তু মানে স্থির হওয়ার একটা চান্স পায় আর কি, সুযোগ পায়। তার মানে এখানে কিন্তু আপনার বাউন্স রেটটাও কিন্তু কমে যাবে। তার ওভারঅল যে বিষয়টা কিন্তু আপনাকে এখন যে জিনিসটা বোঝানো হয়েছে যে একটা ওয়েবসাইটে কিন্তু বড় কন্টেন্ট থাকতেই পারে, লার্জ কন্টেন্ট। সেই লার্জ কন্টেন্টের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কিভাবে লোড হবে, কত দ্রুত লোড হবে, একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন ব্রাউজার কত দ্রুত সেটাকে রেসপন্স করবে বা আপনার সামনে তুলে নিয়ে আসবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ভিজিটর মেজার ভিজুয়াল স্টেবিলিটি, মানে এখানে একজন ভিজিটর ভিজুয়ালি আসলে কি দেখতেছে এবং কতটুকু এখানে স্থায়ীভাবে আছে আর কি।
তার মানে ওভারঅল হচ্ছে যে বিষয়টা হলো একজন ভিজিটরকে যেন বিরক্ত না করতে হয় সেই বিষয়টাই কিন্তু এখানে বুঝিয়েছে, যে একজন ভিজিটর জন্য এখানে বিরক্ত না হয় সেই বিষয়ে কিন্তু এখানে নজর দেওয়া হয়েছে। তার মানে একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি দেখবেন যে আপনি কোনো ওয়েবসাইটে যাচ্ছেন কিন্তু ওয়েবসাইটটা লোডিং অ্যান্ড লোডিং এরকম হচ্ছে, তখন কিন্তু দেখা যায় কেটে দিয়ে আমরা সাধারণত অন্য ওয়েবসাইটে যাই। কারণ কি, তথ্যের তো শেষ নাই, তো মানে গুগলের পেজে তো আর লিঙ্কের অভাব নাই যে আমাকে ওই আর্টিকেলটাই পড়তে হবে। তো সুতরাং আমি ওখানে কেটে দিয়ে আমি তখন আরেকটা পেজে চলে যাব। তার মানে হচ্ছে গুগল তখন বুঝতে পারবে যে এই কন্টেন্টের মধ্যে ঝামেলা আছে, সুতরাং এই কন্টেন্টটাকে বাদ দিয়ে পরের কন্টেন্টটাকে উপরে তুলে দেই। ওকে, এবার আসি এই প্রবলেমগুলো আমরা কিভাবে ফাইন্ড করব, মানে কিভাবে পাবো। ওকে, পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো এখানে, যে আমাদের সার্চ কনসোলে লগ ইন করতে হবে। সার্চ কনসোলে লগ ইন করার পর কোর ওয়েব ভাইটালস নামে যে অপশনটা আছে সেখানে আমরা যাব। তো এখন একটু এখানে দেখি যে এই গ্রাফটা দ্বারা আমরা কি বুঝি। আমরা সাধারণত জানি যে গুগল সার্চ কনসোলের কাজ কি। গুগল সার্চ কনসোলের কাজ কিন্তু যে আমার ওয়েবসাইটটা কিভাবে ক্রল হচ্ছে, কি কি ডাটা গুগলের কাছে আছে এই বিষয়গুলো, বা কোন কোন ইরর আছে কিনা, গুগল বোর্ড ঠিকভাবে কাজ করছে কিনা সেই বিষয়ে কিন্তু এখানে মানে ডাটা পাওয়া যায় গুগল সার্চ কনসোলে। তো সেক্ষেত্রে আমরা দেখি মার্চের 3 তারিখ আমার এখানে রিপোর্ট আসছে হলো মার্চের 3 তারিখ। আমি এখন যে ওয়েবসাইটে এখানে দেখাচ্ছি সেটা মার্চের 3 তারিখে মোবাইল। আচ্ছা, প্রবলেমটা এখন বেশি দেখাচ্ছে মোবাইলে, আর ডেস্কটপে দেখাচ্ছে পুয়ার কন্টেন্ট, জিরো পুয়ার কন্টেন্ট, নিড টু ইমপ্রুভ আছে 169টা এবং গুড ইউআরএল হচ্ছে 6টা ডেস্কটপে। আর এইখানে হচ্ছে মোবাইলে দেখাচ্ছে 169টা হচ্ছে পুয়ার কন্টেন্ট, পুয়ার ইউআরএল, আর হচ্ছে 6টা হচ্ছে ইউআরএল ইমপ্রুভ করতে হবে, আর হচ্ছে জিরো গুড ইউআরএল মোবাইলের ক্ষেত্রে। তো বিষয়টা হলো এখন এখানে নিচে একটু দেখেন ডেট আছে 3/4/2020, তার মানে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখের রিপোর্ট। এটা এপ্রিল মাসের 3 তারিখে ছিল পুয়ার কন্টেন্ট 188টা, নিড টু ইমপ্রুভ কিছুই না, আর জিরো গুড ইউআরএল হচ্ছে 0। তো এবার একটু এটা বিভিন্ন সময় বিভিন্ন ডাটা এখানে দেখিয়েছে কখন কি পজিশনে ছিল, কখন কি পরিমাণ আপনার ইউআরএলে পুয়ার ইউআরএল ছিল এবং ইউআরএল নিড টু ইমপ্রুভ এই অপশনগুলো ছিল। দেখেন আজকে হচ্ছে এখানে রিপোর্ট, লাস্ট রিপোর্ট আছে 12 তারিখ পর্যন্ত, এরপরে আর রিপোর্ট আমার কাছে নাই। তো এই 12 তারিখের রিপোর্ট এখানে কি বলা হয়েছে, হচ্ছে 12 তারিখ না 19 তারিখের রিপোর্ট, হয়তো গতকালকে, সরি 12 তারিখ হচ্ছে এখানে লাস্ট, আর এখানে হচ্ছে 19 তারিখের রিপোর্ট, মানে হচ্ছে গতকাল। ভিডিওটা শ্যুট করতেছে আজকে 20 তারিখে, আর হচ্ছে এখন হচ্ছে জুনে পুয়ার কন্টেন্ট ছিল 169টা এবং নিড টু ইমপ্রুভ 6টা। তার মানে হচ্ছে এপ্রিলে পুয়ার কন্টেন্ট ছিল 188টা। আমরা মাঝখানে কিছু কাজ করেছি, ইউআরএল চেঞ্জ করেছি বা আর্টিকেল আপডেট করেছি, সেখান থেকে কিছু একটা কারণে এখানে এসে কমে গেছে। ঠিক আছে, পুয়ার কন্টেন্ট এখন কমে গেছে আগের থেকে। ওকে, তার মানে আর হচ্ছে ডেস্কটপেও একই অবস্থা। এখন আমরা একটু ওপেন রিপোর্টে ক্লিক করি, বিষয়টা হলো কেমন দাঁড়ায় একটু দেখি। ওপেন রিপোর্টে আমাকে ওই আগের কথাই বলেছে 169টা, 6টা হলো নিড টু ইমপ্রুভ এবং গুড। আমরা এবার একটু দেখি যে পুয়ার কন্টেন্ট আসলে কি। ঠিক আছে, দুইটা ইস্যু সে এখানে পেয়েছে, একটা হচ্ছে CLS ইস্যু আর একটা হচ্ছে LCP ইস্যু। ঠিক আছে, যেটা হচ্ছে 4 সেকেন্ডের বেশি, আর এটা হচ্ছে 0.25 স্কোরের হচ্ছে বেশি আছে, মোর দেন আর লঙ্গার দেন। ঠিক আছে, তো এখন এখানে ইউআরএল আছে 169টা, এখানে আছে 169টা। তার মানে CLS ইস্যু পাইছে কত, আমরা একটু স্লাইড থেকে জানি। CLS তার মানে হচ্ছে এই ইস্যুটা পেয়েছে, তাহলে মেজার ভিজুয়াল স্টেবিলিটি
তার মানে হচ্ছে ইউজারের কাছে এটা ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না মোবাইলের জন্য, ঠিক আছে। আর হচ্ছে এলসিপি, এই প্রবলেমটা এখানে খুঁজে পেয়েছি। এলসিপি তার মানে হচ্ছে আমার এখানে লম্বা লার্জ পেজ আছে যেগুলো হচ্ছে ইউজারের কাছে টাইমলি সেটা লোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে এইটা। এখন একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমি এক্সাম্পলটা ঢেকে দিব আর কি। আমরা এলসিপি এই ইস্যুটা এখানে ক্লিক করার পর আমি এক্সাম্পলটা ঢেকে দেব। আসলে অনেকে এই ইউআরএলগুলো দেখলে একটু গবেষণা শুরু করে, যে কারণে একটু প্রবলেম। তো এখন এখানে ক্লিক করার পর একটা এক্সাম্পল ইউআরএল নিচে দেখানো হয়েছে। এই ইউআরএলটা দেখে বুঝবো যে আমার এই ইউআরএলটা যে প্রবলেম আছে সেই প্রবলেমটাই এই ইউআরএল এর প্রবলেমটা হচ্ছে এই ইউআরএলটাই আমার লোডিং টাইম বেশি। সুতরাং আমি এখান থেকে একটু কপি করে দেখব যে এখানে কি প্রবলেম আছে। ওকে, আমরা আবার একটু ব্যাকে যাই এবং একইভাবে এখানেও একটা পুয়ার কন্টেন্টের এক্সাম্পল দিয়েছে। তার মানে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে আপনার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। তার মানে হচ্ছে যদি সে এলসিপি প্রবলেম দেখায় তাতে বুঝতে হবে যে লার্জ কন্টেন্ট আছে এবং সেটা লোড হতে দেরি হচ্ছে তার মানে হচ্ছে সেই লার্জ কন্টেন্টগুলো অপটিমাইজ করতে হবে যেন খুব দ্রুত লোড হয়। আর যদি হয় যে ব্রাউজার ঠিকমতো রেসপন্স করে না, এফআইডি যদি হয় তাহলে ব্রাউজার রেসপন্স করে না, কিন্তু কেন রেসপন্স করে না, এখানে কি ব্যাকএন্ডে কোনো জাভাস্ক্রিপ্ট আছে যে কারণে ব্রাউজার রেসপন্স করতে পারতেছে না, এমন কোনো ইস্যু আছে কিনা। আর যদি সিএলএস ইস্যু দেখায় তার মানে হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা একটা বিষয় খেয়াল করি। ব্যাকলিঙ্কর এটা চেক করব কিভাবে। প্রবলেম কিন্তু চেক করার জায়গা আছে। হ্যাঁ, প্রবলেম এটা একজন কি বলবো যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই ধরনের লোক আছে। সবাই তো টেকনিক্যাল ইস্যু সম্পর্কে জানবে এমন তো বিষয় না। তো নন টেকনিক্যাল লোকও যেন কাজ করতে পারে, টেকনিক্যালও যেন কাজ করতে পারে, সেই বিষয়টা আমি বলছি। আমরা যাব কোথায়? পেজ স্পিড ইনসাইটস, developers.google.com, developers.google.com/speed/page-speed/insights। পেজ স্পিড ইনসাইটস লিখে গুগলে সার্চ দিলেই এটা পাওয়া যাবে। তারপরও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো। এই ব্যাকলিঙ্কও হ্যাঁ মানে হচ্ছে বসের সাইট। তো এই ক্ষেত্রে সেই বসের সাইটটাই আমরা দেখব তার সাইটটা আসলে কতটুকু আমার এই যে নতুন আপডেট থেকে রেজাল্টটা কি আসে একটু দেখি আর কি। ওকে, তার মানে হচ্ছে ব্যাকলিঙ্কও সে রিপোর্ট পেয়েছে কত? 53, মানে স্কোর পেয়েছে 53, ইওলো স্কোর পেয়েছে। ঠিক আছে, তা আপনাদের হয়তো বা রেড হইতে পারে, কারো গ্রিন হইতে পারে। তো তার মানে হচ্ছে এটা এই ওয়েবসাইটটা দেখিয়েছি যেহেতু ওয়ার্ল্ডের একজন এসইও এক্সপার্টের ওয়েবসাইট, এটা দিয়ে বুঝাতে চেয়েছে সে কিন্তু 90 থেকে 100 হয় নাই, কারণ তার আর্টিকেলগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর আর্টিকেল, যে কারণে সে কিন্তু পাস করে নাই। মানে পাস বলতে কিন্তু মডারেট, অরেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, তো গেল আছে ওই ইস্যুটা, আমি এখানে একটু পরে বলি। তারপর দেখেন ফার্স্ট কন্টেন্টফুল পেজ এফসিপি আছে হচ্ছে কত, এখানে কি বলেছে, এটা হলো কি গ্রিন মানে কি, গ্রিন মানে আমাদের ওইখানে হচ্ছে যে গুড, আর এটা নিড টু ইমপ্রুভ, আর এটা হচ্ছে যেটা হচ্ছে কি বলে ইরোর আর কি, যেটাকে আমরা এখন ইরোর হিসেবে ধরছি আর কি। ঠিক আছে, তো দেখেন আর কি গুড, নিড টু ইমপ্রুভ এবং পুয়ার। তার মানে হচ্ছে গুড, নিড টু ইমপ্রুভ, পুয়ার। তার মানে এখানে তার পুয়ার আছে হলো 32%, নিড টু ইমপ্রুভ 30% এবং 38%। ওকে, দেখেন এখানেও সেই স্কোরগুলো দেখিয়েছে। আমরা আরেকটু নিচে যখন যাব সেখানে কিন্তু আরও
কিছু অপশন আসবে, এই অপশনগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভ যারা টেকনিক্যাল পারসন তারা এই কাজগুলো করবেন আর কি। দেখেন, রিমুভ আনইউজড জাভাস্ক্রিপ্ট। আমরা যারা আসলে ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারি, থিম কাস্টমাইজ করতে পারি, আসলে একটা সাইটের স্পিডটা ডিপেন্ড করে একটা ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করা। আমরা সাধারণত ফ্রি থিম বা যে থিমই পাই সেই থিমটাকে কাস্টমাইজ না করে ইউজ করি। তার মানে ব্যাকএন্ডে অনেক কিছু জিনিস থাকে যে জিনিসগুলো কিন্তু আমাদের দরকার হয় না। তো যে জিনিস আমাদের দরকার হয় না সে জিনিসটা যদি আমি রেখে দিই তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা মানে সেই জাভাস্ক্রিপ্টগুলো লোড হতে তো টাইম লাগে, তাই না? তো লোড হতে টাইম লাগলে সেখানে থেকে এরর আসবেই। সুতরাং এই জাভাস্ক্রিপ্টগুলো যদি আমরা এখান থেকে ফেলে দিতে পারি, যেগুলো আমার ব্যবহার হয় না, তাহলে আমার সাইটের স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখে সার্চ ইমেজ ইন নেক্সট জেনারেশন ফরম্যাট। এখানে কিছু এরর দেখিয়েছে, হ্যাঁ, ইমেজ ফরম্যাট। তারপরে ইলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্স। কিছু সাইটে কিছু রিসোর্স আছে যেটা ব্লক করা আর কি। তো যারা টেকনিক্যাল পারসন এরা আসলে এই ইস্যুগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো এছাড়াও বেশ কিছু প্লাগিংস আছে আসলে, এটা আচ্ছা ওদিকে না গেলাম, যেগুলো দিয়ে এগুলো কিছুটা ইস্যু সলভ করা যায়। কিন্তু প্লাগিংসের বিষয়টা হলো কি কিছুটা ঝামেলা থাকে, কারণ একটা ইস্যু সলভ করতে গিয়ে আবার আরেকটা ইস্যুর জন্ম হয়, যে কারণে আসলে প্লাগিংস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। তো যাই হোক, যারা টেকনিক্যাল পারসন তারা ভিতর থেকে এই ইস্যুগুলো সলভ করবেন, আর যারা নন টেকনিক্যাল পারসন তারা ম্যানুয়ালি এই ইস্যুগুলো নিয়ে কাজ করবেন। তো আর প্রয়োজন বোধে একজন টেকনিক্যাল পারসন নিয়ে নেবেন, হায়ার করে নেবেন যে আমাদের এই ইস্যুগুলো আমাকে সলভ করে দিতে হবে। ঠিক আছে, নন টেকনিক্যাল পারসন তো টেকনিক্যাল কাজগুলো করতে পারবে না। ওকে, এখান থেকে আমরা দেখেছি যে ওভারঅল যে বিষয়টা আমরা দেখেছি যে একজন বসের সাইট, তার সাইটও কিন্তু গ্রিন না, তার সাইটও কিন্তু ইয়েলো, হ্যাঁ, 53 স্কোর অনলি, হ্যাঁ ঠিক আছে, একদম নিচের লেভেলে, গ্রিনেরও মানে অরেঞ্জের কি বলে ইয়েলোর একদম নিচের লেভেলে আর কি, রেঞ্জে মার্জিনালি পাস বলা যায় আর কি। তো এই দেখানোর এটা কারণ। এখন ফাইনালি আমরা একটা সামারি টানি, হ্যাঁ। তো এই প্রবলেমগুলো ফাইন্ড করলাম। আর টেকনিক্যাল পার্সনরা নন টেকনিক্যাল পার্সনরা কি করবে? নন টেকনিক্যাল পার্সনরা এই সলিউশন কিন্তু গুগল থেকে নেওয়া, গুগল সাপোর্ট পেজ থেকে নেওয়া আমার, হ্যাঁ। তো বেস্ট প্র্যাকটিস ইজ লেস দ্যান 500 KB ফর এ পেজ অ্যান্ড অল ইটস রিসোর্সেস। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনার পেজগুলো যেন 500 KBর ভিতরে হয়। ওকে, পেজগুলো যেন 500 KBর ভিতরে হয়, তাহলে এটা সহজেই লোড হবে। তার মানে ইমেজ যখন ব্যবহার করবেন, যখন কন্টেন্টগুলো দিবেন, রং সং এগুলো দেওয়ার আগে, জাভাস্ক্রিপ্ট দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনার সাইটগুলো যেন 500 KBর ভিতরে হয়। ওকে, তো অনেকে প্রশ্ন করতে পারে যে পেজের সাইজ কত, সেটা কীভাবে চেক করবো? পেজ সাইজ চেকার নামে একটু গুগলে সার্চ দেন, তাহলেই পেয়ে যাবেন। অনেক ধরনের টুলস আছে, তো সেখান থেকে জানতে পারবেন যে আপনার, এছাড়া এক্সটেনশনও আছে। তো যাই হোক, তো এখান থেকে হচ্ছে যে পেজ বলছে যে এখানে 500-র মধ্যে রাখার, কেবির মধ্যে রাখার জন্য। ওকে, পরবর্তীতে কি বলছে? লিমিট দ্য নাম্বার অফ পেজ রিসোর্সেস টু 50 ফর বেস্ট পারফরমেন্স অন মোবাইল। তার মানে বলছে কি, পেজগুলো কমাইতে বলছে, হ্যাঁ, পেজগুলো কমাইতে বলছে যাতে এটা হলো বেস্ট পারফরমেন্স মোবাইলের জন্য, মোবাইল ইউজারদের জন্য আসলে আপনার পেজগুলো কমাইতে বলছে। লিমিট দ্য নাম্বার অফ পেজ রিসোর্সেস টু 50 ফর বেস্ট পারফরমেন্স অন মোবাইল। এটা হচ্ছে নন টেকনিক্যালদের কাজ। এবার আসেন শেষ পয়েন্টে যাই। শেষ পয়েন্টে অর্থাৎ আসল জায়গায় যাই। সে কি বলেছে একটু শুনি। কনসিডার ইউজিং AMP হুইচ অলমোস্ট গ্যারান্টিজ গুড পেজ লোডিং অন বোথ মোবাইল অ্যান্ড ডেস্কটপ। তার মানে কি বলেছে? এই কথাটা কিন্তু কে বলেছে? গুগল বলেছে। যদি আপনি AMP ইউজ করেন তাহলে গ্যারান্টি দিলাম, প্রায় গ্যারান্টি দিলাম যে গুড পেজ লোডিং থাকবে বোথ মোবাইল এবং ডেস্কটপের জন্য। ওকে, তো এই হচ্ছে মূলত বিষয় যে গুগল
টেকনিক্যালি এখন চাচ্ছে যে আপনারা সবাই এএমপি ইউজ করেন। এই আপডেটটা বা এইটাকে অনেকে কোভিড-19 আপডেটও বলা হয়। এই কোভিড-19 আপডেটে থেকে যে আমার কোর ওয়েব ভাইটালস নামে যে অপশনটা আমার সার্চ কনসোলে আসছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাকে এএমপি ইউজ করার জন্য টেকনিক্যালি আমাকে গুগল ফোর্স করতেছে। এখন কথা হচ্ছে ফোর্স করতেছে মানে হচ্ছে এটা না যে আপনাকে বিপদে ফালানোর জন্য। কেউ এএমপি ইউজ করে, যেহেতু এএমপি হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, তো সুতরাং এএমপি ইউজ করলে আপনি সবার থেকে একটু আলাদা থাকবেন এবং র্যাঙ্কের দিক থেকে আপনি একটু উপরে থাকবেন, বিষয়টা কিন্তু স্বাভাবিক। অন্যদিকে যারা এএমপি ইউজ করে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আপনার অ্যাড প্লেসমেন্ট করা কিংবা যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে আপনি যেভাবে চাচ্ছেন আপনি এএমপির কাছে কি বলে একটা ভিজিটরের কাছে উপস্থাপন করতে, কিন্তু এএমপির ব্যক্তিগত কিছু দিক নির্দেশনা থাকার কারণে আপনার মন মতো সেই জিনিসগুলো আপনি কিন্তু পাচ্ছেন না। তখন কিন্তু আপনাকে এএমপিকে প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, সবাইকে এখন কথা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার এএমপি থেকে আপনি বেস্ট সাপোর্ট পাচ্ছেন বা আপনার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি এএমপি ইউজ করবেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান। তার মানে আর যদি না করেন, এএমপি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার ওই যে ইস্যুগুলো দেখিয়েছে সেই ইস্যুগুলো আপনাকে সলভ করতে হবে। ওভারঅল বিষয় হচ্ছে এখন এটা। তো আপনাদের সম্ভব হলে ইউজ করবেন, না সম্ভব হলে ইস্যুগুলো সলভ করার চেষ্টা করবেন। তো যখন আপনাদের এই ইস্যুগুলো সলভ করা হয়ে যাবে, তখন সার্চ কনসোলে আবার আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি ইস্যুগুলো সলভ করেছেন। তো এই জন্য করতে হবে সার্চ কনসোলে যাওয়ার পরে ওপেন রিপোর্ট করতে হবে এবং সেখান থেকে সেই ইস্যুতে যেতে হবে। তারপরে এই দেখেন একটা ভ্যালিডেট ফিক্স নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পরে সার্চ কনসোল আপনার কাছ থেকে 28 ডেজ সময় নেবে এটাকে ভ্যালিডেট করার জন্য। এরপর আপনাকে দিবে আর কি, একটা রিপোর্ট হয়তো বা দিবে যে ইরোর ফিক্স করা সম্ভব হয়নি বা এটা ফিক্স হয়েছে, এ ধরনের একটা অপশন আপনাকে আবার দিবে। তখন আবার সেটাকে দেখে আবার আপনি সেটাকে ফিক্স করবেন। তো আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো আপনাদের জন্য একটা খুশির নিউজ হচ্ছে যে জুবায়ের একাডেমি ইতিমধ্যে আপনাদের জন্য একটা ডোমেন নিয়েছে। তো যেহেতু আপনারা অনেকেই বলছেন যে প্র্যাকটিক্যাল কাজ দেখান, তো অন্যের ওয়েবসাইট নিয়ে দেখালে দেখা যায় যে ওই ওয়েবসাইট একটু গবেষণা হয়। তো এখন থেকে যেহেতু গুগল jubairacademy.com নামে একটা ডোমেন নিয়েছি, এটাকে লাইভ করে ফেলবো আর কি খুব আস্তে আস্তে, এবং আপনাদের এখান থেকে টুকিটাকি কাজ দেখানোর চেষ্টা করব আর কি। তো ডিসক্রিপশন বক্সে এখন থেকে জুবায়ের একাডেমির ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং আস্তে আস্তে আমরা সময় করে এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। সময় নিয়ে, আমি বারবার বলি, কারণ এই ওয়েবসাইটে নিয়ে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই এই ওয়েবসাইটটা নেওয়া হয়েছে। যারা আসলে জুবায়ের একাডেমির স্টুডেন্ট বা জুবায়ের একাডেমির ফ্রি গ্রুপের মাধ্যমে যারা শিখছেন কাজগুলো, তাদেরকে যেন দেখাতে সুবিধা হয়, এই জন্যই হচ্ছে এই ওয়েবসাইটটা নেওয়া। তো এটা ডেভেলপ হতে সময় লাগবে। আবার এটা বলেন না যে জুবায়ের একাডেমির ওয়েবসাইটের এই অবস্থা কেন, এই ভয়ে কিন্তু আমি ওয়েবসাইট নামাই না, কারণ আমার পার্সোনালি ওয়েবসাইট নিয়ে কাজ করার মতো সেই সুযোগ অন্তত পক্ষে 2020-এ নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। তো আল্লাহ হাফেজ।